আমার একটা দোষ আছে, আর সেটা হচ্ছে আমি খেতে খুব পছন্দ করি। আমার বউ খুব সামান্য সামান্য জিনিস দিয়ে অসাধারণ জিনিস রান্না করে। রান্নার ব্যাপারে সত্যিই একজন গুণী মানুষ। আজকে সিলভার কাপ মাছ নিয়ে আসছে, এনে সেটা দিয়ে একটা ঝোল করছে, সেটা আপনাদের দেখাচ্ছি। সত্যি বলতে ও মাঝে মধ্যে এরকমই করে। যেসব জিনিস মানুষ খেতে চায় না সেসব জিনিস ও কিনে আনে। এনে তা দিয়ে এত সুন্দর সুন্দর আইটেম করে, সত্যি দেখতেও সাধারণ কিন্তু স্বাদ তার অসাধারণ। জিভে যেন লেগে থাকে। ওর রান্নাটা সত্যিই প্রশংসা করার মতো। এই খাবারের ব্যাপার নিয়ে কথা বলতে গেলে আমার জীবনে খাবার নিয়ে অনেক গল্প আছে। তো এরকম একটা গল্প আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমার জীবনের সত্যি ঘটনা। আর আমার মনে হয় গল্পটা আপনাদেরও ভালো লাগবে। আর সেটা হচ্ছে আমি তখন অনেক ছোট, আর তখন আমরা গ্রামে থাকতাম। গ্রাম, একেবারে গ্রাম। গ্রামের একটা ব্যাপার আছে যে শহরের যে অনুষ্ঠান হয় ঝা চকচকে, গ্রামে এতটা ঝা চকচকে অনুষ্ঠান হয় না। কিন্তু সেখানে যে অনুষ্ঠান হয় সেখানে সব মানুষের একটা অংশগ্রহণ থাকে। সবাই মিলে সেখানে কাজ করে, সবাই থাকে। যে কারণে ওখানে আন্তরিকতাটা আবার বেশি থাকে। তো এরকমই একটা সমস্যায় আমরা বা আমার ফ্যামিলিতে মাত্র ৪ জন লোক ছিলাম আমরা তখন। আমরা ২ ভাই, বাবা ও মা। আমরা একটা ধর্ম সংকটে পড়ে যাই। আর ধর্ম সংকটটা হচ্ছে এরকম যে একই দিনে ৩ টে বিয়ে। আর ৩ টে বিয়ের মধ্যে একটা হচ্ছে আমার মামা, আরেকজন হচ্ছে আমার কাকা, আর একজন হচ্ছে আমার বাবার ব্যবসায়িক পার্টনারের বোন। মানে ৩ টে বিয়েই গুরুত্বপূর্ণ, ৩ টেতেই আমাদের সবার উপস্থিতি একান্ত কাম্য। এটা আমাদের দায়িত্বও ছিল। কিন্তু আমরা তো মাত্র ৪ জন। কি করব, কি করব? পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ৩ জন মামার বিয়েয় যাব। আর একজন বাড়িতে থাকবো, সে এই দুটো বিয়ে অ্যাটেন্ড করবে। তো সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যক্রমে হোক, আমি বাড়িতে থেকে গেলাম। আর দুটো বিয়ে অ্যাটেন্ড করার গৌরব অর্জন করলাম বলা যায়। তো ঠিক হলো, বাবা, মা, দাদা চলে গেলেন। কিন্তু আমি থাকলাম। থেকে আমার বাবার যে ব্যবসায়িক পার্টনার, তার বোনের বিয়ের একটা রীতি আছে বা একটা নিয়ম ছিল। সেটা হচ্ছে ১ম মেয়ের বাড়ি থেকে কিছু লোক যাবে ছেলের বাড়িতে। সেখানে গিয়ে তারা দুপুরে থাকবে, খাবে এবং সন্ধ্যার পরে ছেলেকে নিয়ে আসবে এবং তারপরে বিয়ে হবে। এই হচ্ছে তাদের রীতি। তো আমার কাজ হলো ওই যে মানুষগুলো যাবে তাদের সাথে ছেলের বাড়িতে মেয়ের পক্ষ হয়ে যাওয়া। তো আমি তো খুব খুশি। আগে থেকেই আমি খুব খুশি। কারণ দুটো বিয়েতে অ্যাটেন্ড করব, দুটো বিয়েতে খাবার খাবো, প্রচুর খাবার খাবো। এগুলো নিয়েই আমি খাবার খুব ভালোবাসি। সত্যি বলতে খাবার নিয়েই ভাবতেছিলাম এবং খুব খুশি ছিলাম। যথারীতি বিয়ের দিন আমি বলে না ধরাচূড়া পরে রেডি হয়েছিলাম। আমিও ঠিক ওরকম ধরাচূড়া পরে রেডি হয়েছিলাম। রেডি হয়ে আমি কন্যার বাড়িতে গেলাম, বাবার ব্যবসায়িক পার্টনারের বাড়ি। সেখান থেকে আমরা ১১টার দিকে রওনা দিলাম ছেলের বাড়ির উদ্দেশ্যে। মেয়ের বাড়ি থেকে আমরা ১১টার দিকে রওনা দিয়ে ছেলের বাড়ির দিকে আসলাম এবং আমাদের পৌঁছাতে পৌঁছাতে সবকিছু করে ১২টার মতো বেজে গেল। তো আমি যেহেতু বাড়িতে কেউ নেই, খুব একটা সকালবেলা খাবার খাইনি। সকালবেলা দেরিতেই ঘুম থেকে উঠেছি। উঠে সামান্য কিছু খাবার খেয়ে তারপরেই আমি আমার মতো করে রেডি হয়ে ঘরে তালাবদ্ধ করে বেরিয়ে পড়লাম। যে কারণে আমার খুব খিদে ছিল। আর আমি তো জানি যে এখানে খাবার দেবে। তো তো আমরা যখন ১২টার সময় পৌঁছালাম ওখানে, দেখা গেল যে ওই যে দঙ্গল, ওই দঙ্গলের মধ্যে সবচাইতে ছোট আমি। তো আমাদের ওখানে আবার একটা নিয়ম ছিল। সে নিয়মটা হচ্ছে যে ওখানে একজনকে, এই আমরা ১২ জন না ১৩ জন গিয়েছিলাম, তাদের একজন প্রধান করা হলো বয়সী দেখে। সেই সবকিছুর সিদ্ধান্ত নেবে। আমরা যা, যা মিষ্টি, ফল নিয়েছি সেগুলো সেই ও তুলে দেবে এবং সে সেই লেভেলের
শ্রদ্ধা পাবে এবং এটাই সেখানকার নিয়ম ছিল। তো আমাদের মধ্য থেকে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সেরকম মুরুব্বি হিসাবে তিনি আম সভাপতির আসন অলংকার করলেন এবং তিনি আমাদের সবকিছু নিয়ে গেলেন এবং যত ফল-টল আছে তিনি ও বাড়িতে গিয়ে তাদের বুঝিয়ে দিলেন। কিন্তু ছেলের বাড়িতে গিয়ে দেখি আমাদের যে পঞ্চায়েত প্রধান তিনি বসে আছেন। তিনি আমাদের যত্ন করা, আমাদের খেয়াল রাখা এবং রান্না কি হবে সবকিছু তিনিই দেখভাল করছেন। দেখে তো আমরা অবাক। আমরা জানতাম, ছেলের বাড়িও চিনতাম, ছেলেকেও চিনতাম। কিন্তু তারপরেও তাকে যেহেতু সে আমাদের বাড়ির পাশের মানুষ, পঞ্চায়েত প্রধান, সে ওখানে বসে আছে, এটা দেখে একটু অবাকই হয়েছিলাম এবং সে সবকিছু করছে। আমি তাকে জেঠু, জেঠু বলতাম। তো জেঠুই আমাকে বলল, "আয় তোর পায়ে জল দিয়ে দিই।" আমি বললাম, "জেঠু এগুলো কেন বলছো?" বলে, "না এটা আমাদের রীতি।" তো আমি বললাম, "ও যে তোমার এই রীতি আমি মানতে পারবো না। আমারটা আমি করে নিচ্ছি।" তো এইরকম করে সেখানে খুব যত্নার্থী পেলাম। কিন্তু ঘটনা ঘটলো একটু পরে। একটু পরে বলতে আমাদের যে সভাপতি ছিলেন, যাকে আমরা মুরুব্বি বলেছিলাম, সেই মুরুব্বি তার কাছে যখনই ওই বাড়ির মানুষরা আমাদের জন্য কোনো খাবারের কথা বলে যে, "আপনাদের জন্য এই খাবারের আয়োজন হয়েছে, আপনাদের জন্য একটু জল জ আ খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা একটু আসেন, একটু ফলের ব্যবস্থা করছে।" আর উনি ঠিক তখনই সেটা বাধা দিতেছিলেন। এটা দেখতে, দেখতে না আমার বিরক্তি লেগে গেল। একে তো আমার পেটে তখন প্রচুর, প্রচুর মানে প্রচণ্ড ক্ষুধা। খিদের জ্বালায় আমি টিকতে পারছি না। সেই মুহূর্তে আমাদের খাবার দেবে বলছে আর তিনি সেইখানে সবকিছুতে বাধা দিচ্ছেন। তার সে কি বাধা? যে এত পরিমাণে বাধা দিচ্ছেন যে মানুষ দিতেই পারছে না আমাদের খেতে। তো আমরা খুব কষ্ট পাচ্ছিলাম। আমার মতো আরো কয়েকজন ছিল, ২ জন না ৩ জন ছিলাম আমরা। তো আমরা খুব কষ্ট পাচ্ছিলাম এবং তার সমালোচনা করছিলাম যে উনি এটা কেন করছে? কিন্তু আমরা যেহেতু তারে মুরুব্বি বানিয়েছি তো কে তো আর কিছু বলতে পারি না। আমরা অন্যদের বলেছি কিন্তু উনি কোনো কিছুতেই শুনছেন না। পরে বুঝতে পারলাম যেহেতু পঞ্চায়েত প্রধান ওখানে বসে আছেন, তো তার একটু নজর পাওয়ার আশায়, তার কাছে একটু ভালো সাজার আশায় উনি এই কাজগুলা করছেন। কিন্তু উনি যে এটা কি করছেন এটা উনিও জানতেন না। এরকমভাবে চলতেছিল। চলতে, চলতে ৩ঃ০০ বাজে। তখন আমার মাথা ঘুরে যাচ্ছিল। আমি টেনশনে পড়ে যাচ্ছিলাম যে আমি কি করব? কারণ একে তো আমার খিদে পেয়েছে। আর ততক্ষণে এত খিদে পেয়েছে যে আমার পেটের ভিতরের শিশুগুলো আর নেই। ওরা মরে গেছে। মরে না মরে ভূত হয়ে অলরেডি হজমও হয়ে গেছে। তো আমার পেটে এত খিদে ছিল। সেই অবস্থা আমি এটাও ভাবতেছিলাম যে সন্ধ্যার পরে আবার কাকার বিয়েয় আমার যেতে হবে। তো আমি এখান থেকে খেলে কাকার বিয়েয় গিয়ে কি করে খাবো? এই এক চিন্তা। ২য় চিন্তা আমি কাকার বিয়ে কখন যাবো? তো সবসময় এইসব ভাবছি, ভাবছি আর এদিকে খিদের জ্বালায় মরছি। তো এর মাঝে অনেক ঘটনা ঘটেছে। তারা অনেকবারই আমাদের ডেকেছে এবং জোর করে খাবার দিতে গেছে কিন্তু উনি বলছে, "আরে না, না আমরা কি খাবার খেতে আসছি নাকি?" এই-টেই বলে উনি ৩টা পর্যন্ত আমাদের কোনো খাবার দেওয়ার সুযোগই দেয়নি। তো ৩টের সময় আমি একটু বাড়ির পাশে দাঁড়িয়ে আছি। ওই বাড়িটা আসলে আমার পরিচিত ছিল। ওই বাড়িতে আমার একটা ক্লাসমেট ছিল। কিন্তু ক্লাসমেট বললে হবে কি, ওটা আধা পাগল ছিল। আধা পাগল এই কারণে যে বাড়িতে একটা অনুষ্ঠান এবং আমি গেছি তার ক্লাসমেট এবং সে কিন্তু আমার একজন বন্ধু। তার সাথে ভালোই সম্পর্ক। তারপরেও সে বাড়ির অনুষ্ঠান-টনুষ্ঠানের কোনো কিছুতে তারে দেখছি না। তাকে গিয়ে দেখি সে তার পড়ার টেবিলে বসে বই পড়ছে। তো ওটা দেখেই আমার মাথা গরম হয়ে গেছে আরো। যে এর সাথে তো আর কোনো এ যদি আসেও কথা বলার সুযোগ নেই। কারণ এর ভিতরে তো কোনো ম্যানার্সই নেই। এসব ভাবছি, ভেবে ওর সাথেও যোগাযোগ করছি না। তো আমি বাড়ির বাইরে একটু দাঁড়িয়ে আছি। এদিকে খিদে ওসব ভাবছি, বিয়ের কথা ভাবছি, পরের বিয়ের কথা ভাবছি। আবার এই বাড়ি থেকে এরা যদি সন্ধ্যার পরে যায়, আমাকেও যদি তার সাথে যেতে হয় তাহলে কাকার বিয়েতে আমি যাবো কি করে? এইসব নিয়ে আমি তখন অনেক ছোট তো, তাই এসব নিয়ে খুব ভাবছি। সেই মুহূর্তে হঠাৎ বাড়িতে একটা হইচই পড়ে গেল। সে বড় রকমের কোলাহল তৈরি হলো। আমি তাড়াতাড়ি বাড়িতে ঢুকলাম। ঢুকেই দেখতে পাই যে আমাদের যে পঞ্চায়েত প্রধান তিনি পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছেন। যাকে সামনে পাচ্ছেন তাকেই বকছেন। "তোদের এত বড় সাহস হয় কি করে? তোরা এখন পর্যন্ত ম্যানার্স বুঝিস না? তোরা ৮০ বছর হয়ে গেলেও তোরা শিশুই থেকে যাবি। তোদের বুদ্ধি হবে না, এটা হবে না, ওটা হবে না।" বাড়ির বয়স্ক, তার চাইতে বয়সে বড়, ছোট, বড় কিচ্ছু মানছেন না। যারে সামনে পাচ্ছেন তারেই বকা দিচ্ছেন আর তাকে দেখে সবাই পালাচ্ছে। তা আমি অবাক হয়ে আছি, বুঝতে পারছি না কিছু। এই মুহূর্তে তার সামনে পড়াটাও ঠিক হবে না কিন্তু আমি তো গেট দিয়ে ঢুকে পড়েছি।
তাই সে আমারে দেখে বলল, "এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তুই এদিকে আয়।" তো আমি গেলাম ভয়ে, ভয়ে যে কি হলো হঠাৎ আবার বাঘ খেপলো কেন? তো বলল যে, "এখনই এই চেয়ারে বসবি। বস, এখানে বসে খেয়ে নিবি। ৩টা পর্যন্ত তোরা বসে থাকবি, হ্যাঁ? তোরা এদেরকে এখনো খাবার দিচ্ছিস না, এটা না ওটা না।" আমি বুঝলাম যে খাবার কেন দেওয়া হচ্ছে না এর জন্য সে বকাবকি করছে। খুব ভালোই লাগলো। তারপরে আমরা সবাই খেতে বসলাম। খেতে বসে আমরা যখন খেতে বসছি তখন দেখলাম যে তারা অন্ততপক্ষে ৫ প্রকারের পানীয় দিল, বিভিন্ন জিনিস। কোনোটা কোল্ড ড্রিংকস, কোনোটা এটা সেটা এনে, এনে দিল। তার মধ্যে আখের রস ছিল, ডাবের জল ছিল। তো সেগুলো দেখলাম। সেই সাথে দেখলাম চিড়ে, মুড়ি, এই জাতীয় বিভিন্ন রকমের খাবার। অনেক প্রকারের মিষ্টি, বিভিন্ন রকমের বিস্কিট ও তারা অন্তপক্ষে ৫ থেকে ৭ প্রকারের পিঠে নিয়ে আসছে। তো সেগুলো দেখে আমি তো যেহেতু ছোট আর আমার মাথায় ঢুকেওনি যে কথাটা বলা যায় কিনা। আমি বলে বসলাম যে, "আপনারা এত কিছু করছেন আর আমাদের দেননি? কতটা খিদে পেয়েছে বলেন তো?" তো যেহেতু পেটে খিদে ছিল হয়তো বলেই ফেলছি। সেইটা শুনে আমাদের ওই পঞ্চায়েত প্রধান, যাকে আমি জেঠু, জেঠু বলতাম, সে আরো ক্ষেপে গেল। এইরকম বাচ্চা, বাচ্চা ছেলেগুলোর ডেকে এনে তোরা ৩ টে অবধি খাবার দিসনি। তখন ওর বাড়ির একজন এসে বলল যে, "দাদা, আসলে আমরা দিতে চেয়েছি কিন্তু ওদের সাথে যে আসছে সে মুরুব্বি, সে নিষেধ করছে বারবার। তার কথা শুনছিস কেন? এটা কেন? ওটা কেন?" বলে আরো বকাঝকা করে তারপর আমাদের যে মুরুব্বি ছিল তাকে ধরল। ধরা কি ধরা! ক্যাটস অ্যান্ড ডগস বলে না বৃষ্টিকে, মুষলধারে বৃষ্টিকে? ঠিক সেইরকম ভাবে তার উপর বর্ষণ করল। বর্ষণ করা আর তার উপর যত বর্ষণ করছিল আমি তত বেশি খুশি হচ্ছিলাম যে ওনাকে এই পাকনামি কে করতে বলছে? মানুষকে খাবার দেবো উনি এতটা নিষেধ করার কি হয়েছে? তো যাই হোক, ওগুলো দেখে তারপর সে জেঠুই বলল যে, "তোরা যে এখন এই খাবারগুলো জোগাড় করছিস আর এদের দিলি, এরা কি খাবে? আর এখন খেলে তোরা যে ভাতের জোগাড় করছিস বা অন্যান্য খাবার দিবি সেগুলা খাবে কি করে? তোদের মাথায় ঢোকে না। আচ্ছা তোমরা যদি এর থেকে কেউ কিছু খাও তো খাও, এটা অপশনাল। আর যদি না খেতে চাও আমরা এখনই ভাতের ব্যবস্থা করে দেব।" তো আমরা সবাই বললাম যে, "ভাতই দেন। আমরা ভাত খাবো।" তো সেখানেও এলাহি ব্যাপার। খাবারের মানে এত প্রকারের খাবারের আয়োজন করছে যা ভাবনার বাইরে। ৫-৬ প্রকারের মাছ, ২-৩ প্রকারের মাংস, মুরগি ছিল, মটন ছিল, সবই ছিল এবং বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের। প্রায় ১৬-১৭ আইটেমের খাবার দিয়ে আমাদের পরিবেশন করলো এবং আমরা তৃপ্তি সহকারে খেলাম। এত পরিমাণ খেলাম, বিশেষ করে জেঠু ঘুরে, ঘুরে ওই পঞ্চায়েত প্রধান ঘুরে, ঘুরে কারো পাতে কি থাকবে না থাকবে, কে কি খাবে না খাবে সমস্ত কিছুই সে দায়িত্ব নিয়ে করল। উনি এর পাতে এইটা নেই, এইটা দাও। তো মানে তার সামনে বলারও সুযোগ নেই যে আর পারব না। আমিও বলতে পারছি না, "জেঠু আর পারব না।" "না, না এই জায়গায় আরেকটা দে, আরেকটা দে।" ইলিশ মাছ ৩ টে আমাকে দিয়ে ৩ টে ইলিশ মাছ খাইয়ে নিল। কই মাছ খাইয়ে নিল ২ টো। এরকম আ বিভিন্ন প্রকারের মাছ খাইয়ে নিল। তো আমি তার সামনে কিছু বলতে না পারে সেগুলো খেলাম। তো এত পরিমাণ খাবার তারা জোগাড় করেছে কেবলমাত্র একটা মানুষ, সেটা আমাদের খেতে দেয়নি। কি দরকার ছিল তার এইটা? এইটা আজও আমি বুঝতে পারি না। আজও আমার খাবার যখনই আমার সামনে আসে এই জিনিসটা মাথায় আসে যে দেখো, সবকিছু জোগাড় করা এবং সবকিছু করা সত্ত্বেও সবসময় আমরা সেটা আমাদের কপালেই জোটে না। যাই হোক, তারপর ওখান থেকে আমি চলেও আসি খাবার খেয়ে। তারপর কাকার বিয়েতেও যোগ দিই। কিন্তু নিজের কাকার বিয়ে, আ আমাদের বংশীয় কাকা, দুর্ভাগ্যজনক সেই বিয়েতে আমরা বরযাত্রী হিসেবে যাই। কিন্তু সেখানে ভগবানের আশীর্বাদ হোক না কি জানি না, আমরা কিন্তু খেতে পারিনি। না খেয়েই চলে আসতে হয়। যদিও সেটাও আমাদের ভুল ছিল। কারণ এখন বুঝতে পারি। কারণ মেয়ের যে বাবা, আমার কাকিমার যে বাবা, সে কিন্তু ঠিকই আমাদের জন্য খাবার জোগাড় করেছিল। বাট আমাদেরই আরেক কাকার ষড়যন্ত্রে আমাদেরকে আর খাওয়া হয়নি। আমাদেরকে সে খাওয়ার মাঝপথ থেকে তুলে এনেছিল এবং বলেছিল, ঝামেলা একটা তৈরি করে বলেছিল, "চল আমরা এ বাড়িতে খাবো না।" তো যাই হোক, এই হচ্ছে আমার সেই সময়ের সেই ঘটনা। ঘটনাটা কেমন লাগলো? আর এটা কিন্তু সত্যিই শিক্ষণীয়। কারণ যেখানে expected ছিল সেখানে সেই সময়ে কিন্তু আমরা খাবার পাইনি, অথচ আমাদের জন্য খাবার রেডি ছিল। আবার যখন খাবার আসলো, এত পরিমাণ খাবার আসলো
যে তারা অর্ধেক পরিমাণ খাওয়াও আমাদের পক্ষে সম্ভব হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে যেখানে আমরা ভাবছিলাম যে এখানে গিয়েও কবজি ডুবিয়ে খেতে পারবো, সেখানে গিয়ে আমরা আর খেতে পেলাম না, খেতে পাইনি। মানুষের জীবন এরকমই। কখন মানুষ খাবার পাবে, কখন মানুষ কি পাবে না পাবে এটা আসলে বলা যায় না। আর এটাকেই বোধহয় ভাগ্য বলে। আর সত্যি তো এটাই যে মানুষ এই ভাগ্যের নাগপাশে বন্দী হয় কেবলমাত্র নিজেদের কারণেই। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে মনে করুন কোনো গাড়ি থেকে কোনো একটা খাবারের বস্তা পড়ে গেছে। মনে করুন ট্রাকে করে চাল নিয়ে যাচ্ছে, তার থেকে একটা চালের বস্তা পড়ে গেছে, ট্রাক চালক টেরও পায়নি। আপনি দেখবেন যে সেখানে বিভিন্ন রকমের পাখি আসে, পিঁপড়ে আসে। ওরা ওদের মতো ১ টা বা ২ টো নিয়ে চলে যায়। ওদের বেশি কোনো নেই। কিন্তু ওইখানে যদি কোনো মানুষ থাকে না, সে কিন্তু ওই পুরো বস্তাটা নিয়ে যায়। মানুষ এরকমই। মানুষ সবকিছু নিজের করে নিতে চায়। কি এক অদ্ভুত যে মানসিকতা, যে কারণে মানুষ কেবল জমাতে চায়। কালকে কি খাবো, পরশু কি খাবো সেইগুলোই চিন্তা করে। আজকে যে খাবারটা পাচ্ছি তা নিয়ে ভগবানের প্রতি সে আর কৃতজ্ঞতা জানানোর সুযোগই পায় না। হয়তো এর জন্যই ভাগ্য নামক এক নাগপাশে আমাদেরকে বেঁধে রেখেছে ঈশ্বর। তো যাই হোক, আজকের গল্পটা কেমন ছিল আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিও, আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন ও আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করুন। নমস্কার।